এই যে আপু, এই স্কুলে পর্দা করে আসা বারণ আছে। আপনি এই স্কুলে পর্দা করে আসতে পারবেন না। আমি পর্দা করে আসবো কি পর্দা করে আসবো না এটা তোমার বলতে হবে না। আর তুমি সাধারণ একজন স্টুডেন্ট, তুমি অপরিচিত একটা মেয়েকে কোনো কিছু বলতে পারো না। আপু, এই স্কুলের যে নিয়ম আমি সেটাই বলেছি। এখন আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই পরে আসতে পারেন। মেয়েটা ওমরের কথা শুনে ওখান থেকে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। মাইমুনাকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে মাইমুনা, আজকে এত দেরি হয়েছে কেন? প্রথম দিন যদি এত দেরি হয় তাহলে বাকি দিনগুলো তুমি কিভাবে ঠিক টাইমে আসবে? আমি ঠিক টাইমে স্কুলে প্রবেশ করেছি। স্কুলের গেটের সামনে কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করছিল আমি বোরকা পরে এসেছি বলে। এই স্কুলে নাকি বোরকা পরে আসার বারণ আছে। কে বলেছে এই স্কুলে বোরখা পরে আসা বারণ আছে? এই স্কুলে বোরখা পরে আসতে পারবে অবশ্যই। আর তুমি তো ম্যাডাম, তুমি তো আরও আগে আসবে। আর কোন ছেলেটা তোমাকে কি বলেছে আমাকে বলো তো। ছেলেটাকে তো আমি চিনি না, ছেলেটাকে পরে না হয় দেখিয়ে দেব। ক্লাস শুরু হতে তো আর 5 মিনিট থেকে 6 মিনিট আছে। প্রথম ক্লাস কি আমার আছে নাকি? হ্যাঁ আছে, ক্লাস 10-এর ইংরেজি ক্লাস আছে। চলো তোমাকে ক্লাসে দিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। প্রিন্সিপাল স্যার মাইমুনাকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। ক্লাসরুমের ভেতরে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে সালাম দিতে লাগলো প্রিন্সিপাল স্যারকে। প্রিন্সিপাল স্যার সালাম দিয়ে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, গত কিছুদিন আগে তো রহিম স্যার এই স্কুল থেকে রিটায়ার্ড হয়ে গেছে। উনি আর কখনো এই স্কুলে আসবে না, তোমরা খুব ভালো করেই জানো। রহিম স্যার চলে যাওয়ার পর আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে স্কুলে নতুন শিক্ষক আনব। আমি এই স্কুলে নতুন শিক্ষক নিয়ে এসেছি। আজকে থেকে তোমাদের ক্লাস করাবে এই নতুন ম্যাডাম। প্রিন্সিপাল স্যারের কথা শুনে ওমর সামনের দিকে তাকাতেই দেখতে পেল বোরখা পরা যে মেয়েটা এসেছিল, যার সাথে তর্ক করছিল ওমর, সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে। এটা দেখে ওমর তাড়াতাড়ি করে তার মুখটা লুকিয়ে ফেললো। এটা দেখে ফেললো মাইমুনা। সেটা দিকে ভালোভাবে তাকিয়ে দেখে এটাই সেই ছেলে আসার সময় যার সাথে তর্ক করেছিল। প্রিন্সিপাল স্যার ভালোভাবে মাইমুনাকে পরিচয় করে দিয়ে চলে গেলেন। এদিকে মাইমুনা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, আমি স্কুলে নতুন এসেছি। তোমাদের কারোর নাম তো আমার জানা নেই। তোমরা একে একে নামগুলো বলতে থাকো। তোমাদের সাথেও আমি পরিচয় হয়ে নেই, আমার পরিচয়টা দিয়েছি। আপনার পরিচয় দেওয়ার দরকার নেই, প্রিন্সিপাল স্যার আপনার পরিচয় দিয়ে গেছে। মাইমুনা ওমরের কথা শুনে চলে আসলো ওমরের কাছে। ওমরের কানে ধরে ওমরকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই ছেলে, তোমার অসুবিধা কি? তুমি এত বেশি কথা বলো কেন? আমি যখন স্কুলের ভেতরে প্রবেশ করেছিলাম তখনও তুমি আমাকে অনেক কিছু বলেছো, কিন্তু তোমাকে কিছু বলি নাই। সোজা হয়ে দাঁড়াও, নড়াচড়া করতেছো কেন? পায়ের গিরায় বাড়ি দিতে হবে নাকি? মাইমুনার কথা শুনে ওমর সোজা হয়ে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়াতেই মাইমুনা ওমরের কান ছেড়ে দিয়ে বলতে লাগলো, তোমার অসুবিধা এখন বলো সবার সামনে, আমিও শুনতে চাই তোমার অসুবিধা কি। তুমি কি সব স্যার ম্যাডাম এবং শিক্ষার্থীদের সাথে এরকম করো? না ম্যাডাম, আমি সবার সাথে এরকম করি না। আর আমি ভেবেছিলাম আপনি এই স্কুলে নতুন এসেছেন, তাই আর কি ওই সময় ওই কথাগুলো বলেছি। আই অ্যাম রিয়েলি সরি ম্যাডাম। ঠিক আছে, এখন তোমাকে মাফ করে দিলাম। আর যদি কখনো তুমি ক্লাসের ভেতরে কথা বলেছো তাহলে তোমাকে আমি ক্লাসের বাইরে বের করিয়ে দেব। পুরো ক্লাস করব আমি। মাইমুনার কথা শুনে ওমর একদম চুপ করে রইল। এদিকে মাইমুনা আর কিছু বলল না, চলে আসলো সামনে ক্লাস করাতে লাগলো। দীর্ঘ 45 মিনিট ক্লাস করিয়ে চলে আসলো কেবিনের ভেতরে। এসে দেখে সকল স্যারেরা বসে আছে। মাইমুনা সকল স্যার ম্যাডামদের সাথে পরিচয় হয়ে গেল। শ্যামল স্যার মাইমুনা ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাইমুনা ম্যাডাম, আপনি কি ক্লাস 10-এর ইংরেজি ক্লাস করিয়ে এসেছেন? হ্যাঁ স্যার, আমি এইমাত্র ইংরেজি ক্লাস শেষ করে আসলাম। কেন, কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তবে ক্লাস 10-এর একটা ছেলে আছে খুবই চঞ্চল এবং অনেক কথা বলে। ওই ছেলেটা কি আপনাকে বিরক্ত করেছিল ক্লাসে? স্যার, একটা ছেলে বিরক্ত করেছিল, তবে আমি সঠিক বলতে পারতেছি না সে কি নাম। তাকে একটা ধমক দেওয়ার সাথে সাথে সে চুপ হয়ে রয়েছে, আর কোনো কিছু বলে নাই। ও আচ্ছা, আপনাকে দুইটা ক্লাস করাতে হবে। ক্লাস 10-এর একটা হচ্ছে প্রথম ইংরেজি আর একটা হচ্ছে সপ্তম ক্লাসের বিজ্ঞান। পারবেন তো, নাকি অন্যজনকে বলবো করানোর জন্য? অবশ্যই পারবো। মাইমুনা সব স্যার ম্যাডামদের সাথে কথা বলে বাকি ক্লাসগুলো বুঝে নিয়ে ক্লাস করাতে লাগলো। দেখতে দেখতে একটা বেজে গেল। টিফিন দিয়ে দিতেই সবাই খাবার
খাওয়ার জন্য বাইরে চলে গেল। অন্যদিকে ওমর তার বন্ধু বান্ধবের সাথে বসে আছে ক্যান্টিনে। এমন সময় তানভীর বলতে লাগলো, ওমর, ম্যাডামের কথায় রাগ করিস না। উনি হয়তো নতুন এসেছে, তাই হয়তো তোকে চিনে নাই। কয়েকটা দিন যাক, এরপর আশা করি খুব ভালো করে তোকে চিনে যাবে। আমাকে তো চিনতেই হবে। আমাকে না চিনলে আমি তাকে কি করব সে নিজেও জানে না। ম্যাডাম হয়েছে তো কি হয়েছে, ম্যাডাম ম্যাডামের জায়গায় থাকবে, ম্যাডাম ম্যাডামের জায়গায় থাকবে, আর আমি আমার ম্যাডামের বুকের ভিতরে থাকব। অমর তার বন্ধু বান্ধবদের সাথে এই সব কথা বলতেছে। এমন সময় সাব্বির বলতে লাগলো, কি ব্যাপার, ওমর আজকে বাড়িতে যাবে না নাকি? হ্যাঁ, বাড়িতে চলে যাব। ক্লাস করার ইচ্ছা নেই। নতুন ম্যাডাম আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ম্যাডামকে তো শিক্ষা দিতে হবে। তাই বাড়িতে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে এরপরে ম্যাডামের ব্যাপারে প্ল্যান করব, কিভাবে কি করা যায়। ঠিক আছে, চল তাহলে এখন যার যার বাড়িতে চলে যাই। বিকেলবেলা আবার ক্রিকেট ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচও খেলতে যাব। হ্যাঁ, চলো তাহলে এখন যার যার বাড়িতে চলে যাই। এই বলে ওমর তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো স্কুলের বাইরে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওমর চলে আসলো তাদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ওমরকে দেখে বলতে লাগলো, কি রে ওমর, কি হয়েছে? আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন? আর তোর মন খারাপ কেন? স্কুলে কেউ কিছু বলেছে নাকি? আর বলো না আম্মু, স্কুলের নতুন একটা পর্দাশীল ম্যাডাম এসেছে। ওই ম্যাডাম আমাকে অনেক বকাবকি করেছে, তাই আর কি মন খারাপ। আরে বাবা, চিন্তা করিস না, মেয়েটা হয়তো নতুন, তোকে চেনে না। চিনলে তো আর কিছু বলতো না তোকে। আর উনি তো শিক্ষক, হালকা পাতলা বিচার করতেই পারবে। বিচার যদি না করে তাহলে তো বাকি ছাত্রছাত্রীরাও তোর মতো ম্যাডামদের সাথে বেয়াদবি করবে। এসব নিয়ে মন খারাপ করিস না, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। ওমর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়লো। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। অন্যদিকে মাইমুনা সপ্তম ক্লাস করানোর জন্য ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল মাত্র 10 জন ছাত্রছাত্রী আছে। এটা দেখে মাইমুনা অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার, ক্লাসের বাকি সবাই কোথায় গেছে? ম্যাডাম, বাকি সবাই তো টিফিন টাইমে বাড়ি চলে গেছে। আপনি এই স্কুলে নতুন, তাই হয়তো জানেন না। আমাদের তো সামনে পরীক্ষা, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। সবাই সবার মতো চলাচল করছে। আমি যেহেতু এই স্কুলে চলে এসেছি কাল থেকে, আর এই ক্লাসের কেউ টিফিন টাইমের বাইরে যেতে পারবে না। আমি সেই ব্যবস্থা করে রাখবো। তোমরা এখন পড়া বের করো, দেখি কি পড়া দিয়েছে তোমাদেরকে। মাইমুনা পড়াগুলো দেখাতে লাগলো। পড়াগুলো দেখা করে চলে আসলো আবারও তাদের কেবিনে। দেখতে দেখতেই প্রায় বিকেল হয়ে আসলো। বিকেল 4টা এমন সময় ঘন্টা দিয়ে দিতে স্কুল ছুটি হয়ে গেল। মাইমুনা তার সব কিছু নিয়ে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে ওমর চলে আসলো খেলার মাঠে। তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করতেছে। এমন সময় সাব্বির ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ওমর, ওই যে রাস্তার দিকে তাকিয়ে দেখতো, এটা আমাদের ক্লাসের ম্যাডাম না আজকে নতুন ঢুকেছে? হ্যাঁ, ম্যাডামের মতোই তো লাগতেছে। এসব কথা বাদ দিয়ে এখন তাড়াতাড়ি ব্যাটিং কর, সন্ধ্যা হয়ে আসতেছে, আবার বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে। সাব্বির ব্যাটিং করতে লাগলো। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় ওমর চলে আসলো বাড়িতে। ফ্রেশ হয়ে সোফায় বসে বসে টিভি দেখতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, ওমর, সামনে তো তোর পরীক্ষা, তুই তো কোনো প্রস্তুতি নিচ্ছিস না। আমি তোদের স্কুলের কোনো ম্যাডাম বা স্যারকে বলবো তোকে এসে পড়ানোর জন্য। এসবের দরকার নেই, শুধু শুধু টাকা নষ্ট করা। আমি যতটুকু পারি ততটুকুই পড়ব এবং পরীক্ষার খাতায় লিখব। এসব আজাইরা জিনিস আইনা টাকা নষ্ট কইরো না। তাহলে তুই এখন পড়তে যা, আর প্রতিদিন বসে বসে পড়বি, কারণ সামনে তোর পরীক্ষা, সেটাও চিন্তা ভাবনা করতে হবে। ওমর তার আম্মুকে আর কিছু না বলে চলে আসলো রুমে। ব্যাগ বিছানায় রেখে পড়তে বসে গেল। বেশ কিছুক্ষণ পড়া শেষ করে ফোনটা হাতে নিয়ে তার বন্ধুদের সাথে গেম খেলতে লাগলো। গেম খেলতে খেলতে রাত 12টা বেজে গেল। ওমর তার ফোনটা চার্জে রেখে বিছানায় শুয়ে পড়লো। তখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। পরের দিন সকাল 7টায় ওমর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ক্লাসের জন্য স্কুলের জন্য রেডি হয়ে রাস্তায় আসতেই দেখতে পেল তার বন্ধু বান্ধবরা আসতেছে। 2 মিনিট দাঁড়াতেই ওমর তাদের সাথে অ্যাড হয়ে যেতে লাগলো ক্লাসের দিকে।
বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো স্কুলে। গেটের সামনে আবারও গতকালকের মতো দাঁড়িয়ে আছে ওমর এবং তার বন্ধুরা। এমন সময় গেট দিয়ে প্রবেশ করতে লাগলো মাইমুনা। মাইমুনাকে দেখে ওমর বলতে লাগলো, ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আর এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে গিয়ে বসে বসে পড়লে তো পারো। হ্যাঁ পড়লেও পারতাম, কিন্তু পড়ি না, কারণ এত বেশি পড়ালেখা করে কি হবে। ও আচ্ছা, এখন আপনি বলতে চাচ্ছেন বেশি পড়াশোনা করা ভালো না, তাই না? বেশি পড়াশোনা করে আমি যেরকম শিক্ষিকা হয়েছি আপনিও সেরকম হবেন। তাড়াতাড়ি ক্লাসরুমে যান। মাইমুনার কথা শুনে ওমর ওইখানে দাঁড়িয়ে রইল তার বন্ধু বান্ধবদের সাথে। এইদিকে ওমর নিজের মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা যদি একবার মারা যায় তো তাহলে এই মেয়েটাকে দেখাতাম কি মজা। অনেক বকাবকি করে তার বকাবকি বের করে দিতাম আমি। এসব কথাবার্তা বলতেছে ওমর আর হাঁটতেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ক্লাসরুমে। সবাই পিছনের বেঞ্চে বসে পড়লো। প্রায় 10 মিনিট পর মাইমুনা আসলো। মাইমুনা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, গতকালকে আমি 7ম ক্লাসের জন্য এসেছিলাম। আসার পর দেখতে পেলাম মাত্র 11 জন ছাত্রছাত্রী ছিল ক্লাসরুমে, আর বাকি সবাই পালিয়ে গেছে। কে কে পালিয়ে গেছে দাঁড়িয়ে পড়ো। ম্যাডাম কে পালিয়ে গেছে কে পালিয়ে যায় নাই এটা আপনার দেখার বিষয় না। আপনি শুধু আপনার চিন্তা করেন, অন্য কারো চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমার চিন্তা করার দরকার, কারণ আমি এই ক্লাসের প্রধান এবং প্রথম শিক্ষক, তাও আবার ইংরেজি শিক্ষক। আমার স্টুডেন্ট কেন ক্লাসে থাকবে না আমার এটা জানতে হবে। আপনাকে সবসময় সব কথা বলে যেতে হবে নাকি? যদি অসুস্থ থাকি তাহলে আমার যে কোনো সময় মন চাইবে চলে যাওয়ার জন্য, তাই বলে আমি চলে যাব নাকি? তুমি চলে যাবে নাকি এটা তোমার ইচ্ছে, বললে হবে না। আমার ক্লাসের ভেতরে অ্যাটেন্ড থাকতে হবে। যখন শিক্ষার্থী থাকবে ততজন থাকতে হবে, একেবারে লাস্ট ক্লাস অবধি। আর যদি কেউ থাকতে না পারো তাহলে প্রত্যেকদিন 200 টাকা করে জরিমানা দিতে হবে। ম্যাডাম, আপনার মনে হয় টাকা গাছে ধরতেছে, তাই না? এটার জন্য আপনি এই কথা বলতে পারতেছেন? টাকা গাছে ধরলে আমাদেরকেও ধার দিতে পারে, কিছুটা আমরাও না হয় পরে শোধবোধ করে দিব। দেখো, আমি আমার কথা বলে দিয়েছি। তোমরা যদি অ্যাটেন্ড না থাকতে পারো তাহলে তোমরা নিজেই দেখতে পাবে কি হয়। আজকে থেকে কার্যক্রম শুরু করলাম। যে থাকতে পারবে না সে 2000 টাকা জরিমানা দিয়ে এরপরে বাড়িতে যেতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে মাইমুনা ক্লাস করাতে লাগলো। বেশ কিছুক্ষণ ক্লাস করানোর পর ঘন্টা দিয়ে দিতেই মাইমুনা চলে গেল তার কেবিনে। অন্যদিকে ওমর সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির ম্যাডাম যা বলে দিয়েছে তা কি সত্যি হবে, নাকি ম্যাডাম যা বলেছে তা আমাদের ভয় দেখানোর জন্য বলেছে? ভয় দেখানোর জন্য হলে কিন্তু আমরা চলে যাব, আর যদি সত্যি সত্যি হয় তখন কি হবে? আর শালা, এত চিন্তা করিস কেন? 200 টাকাই তো। যদি প্রথম দিন জরিমানা ধরে তাহলে পরের দিন থেকে আর স্কুল থেকে যাব না। ঠিক আছে, তোর কথা মেনে চলে যাইতেছি। কালকে যদি আইসা শুনি যে ম্যাডাম 200 টাকা জরিমানা ধরেছে তাহলে তোর খবর আছে। এই বলে ওমর তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো রোদের পাড়ে। ওরা প্রতিদিন এখানে আসে বিকেলবেলা, আর না হয় স্কুল ফাঁকি দিয়ে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। মন খারাপ থাকলে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠান্ডা হাওয়ায় মিলে মনে হয় নিজের জীবনটা খুবই সুখী। সাব্বির, ম্যাডাম যে বোরকা পরে আসে, ম্যাডাম কি দেখতে কালো নাকি দেখতে অনেক সুন্দর? সুন্দর হলে তো বোরকা পরে আসার কথা না, কালো হয়তো এটার জন্য বোরকা পরে আসে, তাই না রে? শালা, সব মানুষ এক না। কালো মানুষও বোরকা পরে, সুন্দর মানুষ বোরকা পরে, কিন্তু আমরা তো ম্যাডামকে একবারও দেখি নাই। আর ম্যাডাম মনে হয় পর্দা করে। দেখলি না, ম্যাডামের হাতে মোজা, পায়ে মোজা, পুরো শরীর ঢাকা পর্দা দিয়ে। এটার মানে তো বোঝা যায় ম্যাডাম খুবই পর্দা করে। হ্যাঁ, তা তো আমিও জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার মনে জানি কেমন যেন খুশখুশ করে ম্যাডামকে দেখার জন্য, তাই আর কি কথাটা জিজ্ঞেস করলাম তোকে। ম্যাডাম যদি অবিবাহিত হতো তাহলে না হয় তোকে আমরা লুকিয়ে ম্যাডামকে দেখাতে পারতাম, কিন্তু ম্যাডাম তো মনে হয় বিবাহিত, এটার জন্যই তো পর্দা করে আসে। চিন্তা করিস না, ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই ম্যাডামের সাথে তোর সরাসরি দেখা হয়ে যাবে। সব বন্ধুরা আড্ডা দিতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টায় ওমর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ওমরকে দেখে তার আম্মু বলতে লাগলো,
কিরে অমর, তুই নাকি আজকে স্কুল থেকে পালিয়ে চলে গেছিস? এত বছর হয়েছে ওই স্কুলে পড়ালেখা করিস, আজ পর্যন্ত কমপ্লেন আসে নাই, কিন্তু গত 2 দিন ধরে কমপ্লেন আসতেছে। আজকে তুই কোথায় ছিলি? আমার ভালো লাগে না, তাই আমি ক্লাস থেকে চলে আসি। আর এটা তো আমার নিত্যদিনের ঘটনা। তুমি চাইলে জালাল স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারো। জালাল স্যার তোমাকে সত্য বলে দিবে। আমি নিয়মিত ক্লাস না করলেও পরীক্ষায় ফার্স্ট করি। তো এটাই তো চাও তোমরা? হ্যাঁ, আমরা এটাই চাই, কিন্তু তুই কেন স্কুল থেকে পালিয়ে যাবি? আর স্কুলে কি হয়েছে সত্যি করে বল তো। তেমন কিছু হয় নাই, এমনিতেই স্কুল থেকে চলে আসি। এখন আমি রুমে গেলাম, সন্ধ্যা হয়ে এসেছে। আব্বু হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই বলে ওমর ওইখান থেকে চলে গেল তার রুমে। অন্যদিকে মাইমুনা বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে মাইমুনা, স্কুল কেমন চলে? স্যার ম্যাডাম কি তোকে সবসময় সাহায্য করে? হ্যাঁ আব্বু, স্যার ম্যাডামরা সবাই আমাকে খুব ভালোভাবে সাহায্য করে, কিন্তু এই ক্লাসে যে কিছু ছেলে আছে ওই ছেলেরা খুব বিরক্ত করে। তবে চিন্তা নেই, আমি যেহেতু এই ক্লাসে চলে গেছি, ওই স্কুলে চলে গেছি, সব ঠিক করে ফেলবো। আমি জানি তো, এটার জন্যই তো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোকে ওই স্কুলে পাঠিয়েছি। যদি কখনো কোনো সময় সমস্যা হয় তাহলে সোজা প্রিন্সিপাল স্যারকে বলবি। আর না হয়তো তোর কাছে ফোন আছে, সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানাবি, তাহলে আমি আমার ফোর্স নিয়ে চলে আসবো। ঠিক আছে আব্বু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলবো। এই বলে মাইমুনা ওইখান থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিল। অন্যদিকে ওমর নিচে আসতেই দেখতে পেল তার আব্বু বসে আছে সোফায়। ওমর তার আব্বুকে দেখে যেই আবার উপরে চলে আসতে যাবে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, এই অমর, এইদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। অমর তার আব্বুর কথা শুনে চলে আসলো। তার আব্বুর কাছে সোফায় বসতেই তার আব্বু বলতে লাগলো, অমর, গতকালকে দেখলাম প্রিন্সিপাল স্যার আমাকে ফোন দিয়েছে, ব্যস্ততা থাকার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। স্কুলে কি কোনো কিছু হয়েছে? অমর যেই কিছু বলতে যাবে, এমন সময় অমরের আম্মু এসে বলতে লাগলো, কি আর হবে, তোমার ছেলে যা শুরু করেছে এটার জন্য তো আমাদেরকে পস্তাতে হচ্ছে। তোমার ছেলে নাকি ঠিকমতো ক্লাস করে না। প্রিন্সিপাল স্যার আমাকে কল দিয়েছিল এবং তার ক্লাসের ফার্স্ট ম্যাডাম যে ক্লাস করে সে ম্যাডামও কল দিয়েছিল। হ্যাঁ আব্বু, আমি কয়েকটা দিন ক্লাস করি নাই ঠিক মতো, স্কুল থেকে চলে এসেছি, কিন্তু তোমাকে কথা দিতেছি এখন থেকে ঠিক মতো ক্লাস করব। কি রে অমর, তোর আম্মু এসব কি বলতেছে? যা বলতেছে সত্যি কথা বলতেছে নাকি? ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। কাল থেকে যেন আমি শুনতে পাই তুই ঠিক মতো ক্লাস করতেছিস। প্রিন্সিপাল স্যারের কাছে ফোন দিব এবং তোর অ্যাটেন্ডেন্ট আমি জানতে চাইব তুই স্কুল থেকে চলে গেছিস নাকি আছিস। ঠিক আছে আব্বু, তুমি না হয় কাল থেকে প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি স্কুলে আছি নাকি নেই। আম্মু খাবার দাও, খাবার খেয়ে আবার পড়তে বসতে হবে। টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। এই বলে ওমরের আম্মু এখান থেকে চলে আসলো খাবার টেবিলের সামনে। এমন সময় ওমর তার আম্মুকে ফিসফিস করে বলতে লাগলো, আম্মু, তুমি এটা না করলেও পারতে। আমি তো তোমাকে বলেছিলাম যে ঠিক মতো ক্লাস করব, কিন্তু আব্বুকে বলার কি দরকার ছিল এসব? যাই হোক, বলে দিয়েছো, খুব ভালো হয়েছে। এখন শান্তি হয়েছে, খাবার দাও তাড়াতাড়ি। ওমর চুপচাপ খাবার খেয়ে চলে আসলো তার রুমে। পড়াশোনা শেষ করে বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত কেটে ভোর হলো। ভোর 5টা। ওমর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলো আবারও বাসায়। স্কুলের জন্য রেডি হয়ে সবকিছু নিয়ে চলে আসলো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, আমাকে আবার স্কুলে যেতে হবে। আমার বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে। ওমর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে। বাইরে এসে দাঁড়িয়ে আছে এমন সময় ওমরের বন্ধু বান্ধবীরা আসতে লাগলো। ওমর সবাইকে নিয়ে হাঁটতেছে আর বলতেছে, ওই শালা টাকলা প্রিন্সিপাল স্যার আম্মুর কাছে ফোন দিয়ে সব কিছু বলে দিয়েছে যে আমি প্রতিদিন স্কুল থেকে চলে যাই। এটার জন্য আম্মু আমাকে বকাঝকা করেছে। আমার আব্বু বলে দিয়েছে যে ঠিক মতো ক্লাস না করলে আমাকে নাকি আর পড়ালেখা করাবে না। শালা টাকলাটা তো খুবই শেয়ানা। যাই হোক, এখন চল, যাওয়া যাক, তাড়াতাড়ি চল, 9:36 বেজে গেছে। এই বলে ফাহিম ওমর এবং ওমর এর বন্ধু বান্ধব চলে আসলো স্কুলে।
আজকে আর স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রইল না কেউ, সোজা চলে আসলো ক্লাসরুমে। চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পরই ঘন্টা পড়তেই ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো মাইমুনা। মাইমুনাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মাইমুনা সালামের উত্তর দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, কালকে যারা চলে গেছো তারা সবাই 200 টাকা করে রেডি রাখবে। আমি নাম ডাকতেছি আর বলতেছি কে কে চলে গেছো। মাইমুনার কথা শুনে সবাই চুপ করে রইল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কিছু বলতে পারছে না। এদিকে মাইমুনা নাম ডাকতেছে আর বলতেছে দাঁড়ানোর জন্য। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মাইমুনা বলতে লাগলো, যাক, সবার নাম ডাকা হয়ে গেছে আর ক্লাসের সবাই তো চলে গেছো কালকে। এখন টাকাগুলো আমাকে দাও। মাইমুনা সবার কাছ থেকে টাকা নিতে লাগলো। সবার কাছ থেকে টাকা নেওয়ার শেষ হতেই মাইমুনা টাকাগুলো গুনে তার ব্যাগের ভিতরে রেখে দিল। ব্যাগের ভিতরে টাকাগুলো রেখে দিতেই ওমর মাইমুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম টাকাগুলো নিয়েছেন, এই টাকাগুলো কি আপনি খেয়ে ফেলবেন নাকি ওই টাকলা প্রিন্সিপাল স্যারের কাছে জমা দিয়ে দিবেন? ওমরের মুখ থেকে এই কথা শুনে মাইমুনা এবং ক্লাসের সবাই হা করে তাকিয়ে রইল ওমরের দিকে। সাব্বির ওমরের হাতে একটা চিমটি কেটে ফিসফিস করে বলতে লাগলো, শালা এটা ক্লাসরুম, আমরা বাহিরে নাই। এখন ম্যাডামের সামনে তুই এটা কি বললি? ম্যাডাম তো তোকে আর এখন কি করবে তা নিজেও জানি। মাইমুনা ওমরের দিকে এগিয়ে আসতে লাগলো। ওমরের সামনে এসে দাঁড়িয়ে মাইমুনা বলল, ওমর, তুমি প্রিন্সিপাল স্যারকে এই কথা বললে কেন? উনি একজন সম্মানীয় ব্যক্তি এবং এই স্কুলের প্রধান শিক্ষক। উনি যেমনই হোক না কেন তুমি তাকে কটু কথা বলতে পারবে না। এখন ক্লাসরুম থেকে বাহিরে বের হয়ে দাঁড়িয়ে থাকো কানে ধরে। এটা তোমার পানিশমেন্ট প্রিন্সিপাল স্যারকে কটু কথা বলার জন্য। ম্যাডাম, ওমর বুঝতে পারে না, এবারের মতো তাকে মাফ করে দেন। কাউকে মাফ করব না। তুমিও তোমার বন্ধুর সাথে যাও, গিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকো চুপচাপ। যদি কোনো কথা বলো তাহলে তোমাদের আরো কঠিন পানিশমেন্ট হবে। এই বলে মাইমুনা চলে গেল সামনে। অন্যদিকে ওমর আর সাব্বির বাইরে এসে কান ধরে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাইমুনা ওমর এবং সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা দুজন ভেতরে আসো। দুইজন ভেতরে চলে এসে তাদের সিটে বসে পড়ল। এদিকে মাইমুনা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি সপ্তম ক্লাসে আবার আসবো। ক্লাসের ভেতরে যাতে সবাইকে দেখতে পাই এবং আবার নাম ডাকবো। আর সাব্বির এবং ওমর, তোমরা তোমাদের বন্ধুদের সাথে পড়াশোনা নিয়ে নিও। এই বলে মাইমুনা চলে আসলো তাদের কেবিনে, যেখানে সকল স্যার ম্যাডাম বসে থাকে। মাইমুনা কেবিনের ভিতরে প্রবেশ করতেই শ্যামল স্যার মাইমুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাইমুনা, আজকে দেখলাম ওমর এবং সাব্বিরকে বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছো। ওরা কি অন্যায় করেছে যে এইভাবে দাঁড় করিয়ে রেখেছো? ছেলে দুইটা ক্লাস টপার, তাহলে এইভাবে দাঁড় করিয়ে রাখার কারণ কি? স্যার, ক্লাস টপার হলেই যে সবকিছু মানতে হবে তা কিন্তু না। সে ক্লাস টপার, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। সে অন্যায় করেছে, এটার জন্য আমি তাকে শাস্তি দিয়েছি। আর কি অন্যায় করেছে এটা আপনার কাছে বলতে পারবো না। আমি চাই না যে একজন স্টুডেন্ট আরেকজন শিক্ষকের কাছে খারাপ হয়ে যাক। এই বলে মাইমুনা চুপ করে রইল। শ্যামল স্যার আর কোনো কিছু জিজ্ঞেস করলো না। বেশ কিছুক্ষণ পর মাইমুনা চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে মাইমুনা বলতে লাগলো, স্যার, এখনো 20,000 টাকা আছে। এই টাকাগুলো আপনার কাছে রাখেন। সামনে তাদের পরীক্ষা আছে, ওই পরীক্ষার ফিসের সাথে এই টাকাগুলো অ্যাড করে দিব। তারা তো কালকে পালিয়ে গিয়েছিল, তাই 200 টাকা করে জরিমানা করেছি। এই নেন সবার নাম এবং রোল নাম্বার। আমিও আমার কাছে একটা কপি রেখে দিয়েছি, যাতে আপনার মনে না থাকলেও আমি আমার কপিটা দেখিয়ে আপনার কাছ থেকে টাকাটা নিতে পারি। যেহেতু তুমি এই টাকাগুলো তাদের কাছ থেকে নিয়েছো, তাহলে এই টাকাগুলো তোমার কাছেই রেখে দাও। যখন পরীক্ষার সময় আসবে তখন তুমি নিজেই বলে দিবে তাদেরকে। ঠিক আছে স্যার, তারপরও আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। এখন তাহলে আমি যাই, আরও ক্লাস করাতে হবে। এই বলে মাইমুনা আবারও চলে আসলো কেবিনে। আরেকটা বই নিয়ে চলে আসলো ক্লাস 7-এর রুমে। ক্লাস করাতে লাগলো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে স্কুল ছুটি দিতে দিতেই ওমর মাইমুনা ম্যাডামের সামনে দাঁড়িয়ে ম্যাডামের পথ আটকিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি পর্দা করে আসেন, খুব ভালো কথা। এটার জন্য আমরা কাউকে কোনো কিছু বলি না। আপনি যে কাজটা করেছেন আজকে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আপনি একজন টিচার, আপনার কাছে কখনো এটা আশা করি নাই। দেখো ওমর, তুমি আমার জাস্ট একজন স্টুডেন্ট আর আমি তোমার একজন শিক্ষক। আমি তোমাকে শাস্তি দিতেই পারি। এতে যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি তোমার বাবাকে বলে এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যাও। ম্যাডাম, আপনি এই স্কুলে এসেছেন মাত্র 3 দিন হয়েছে। এখনই
এই রকম শুরু করেছেন? সামনে আপনার জন্য খুবই বিপদ আসতে চলেছে, এই বলে দিলাম। এখন তাহলে যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে ওমর চলে আসলো তাদের বাড়িতে। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ওমরকে দাঁড়িয়ে থাকতে দেখে ওমরের আম্মু ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কী রে ওমর, তুই ম্যাডামের পথ আটকে তুই মাইমুনা ম্যাডামকে কি বলেছিস? সত্যি করে বলবি কিন্তু, না হলে কিন্তু আমি তোর আব্বুর কাছে বলে দেব। আমি আবার ম্যাডামকে কি বললাম? আমি তো ম্যাডামকে কোনো কিছুই বলি নাই। দেখ, আমার কাছে কিন্তু ভিডিও আছে এবং প্রমাণও আছে। তুই ম্যাডামের সাথে এরকম করতে পারিস না, উনি তোর শিক্ষক। আর যদি কখনো শুনি এরকম করেছিস তাহলে তোর খবর আছে, সোজা তোর আব্বুর কাছে বলে দেব। তুমি কি আমার পিছনে গুপ্তচর লাগিয়ে দিয়েছো নাকি, যে কিনা আমাকে সব সময় অনুসরণ করে এবং আমি কি করি কি না করি ওইগুলো ভিডিও করে তোমাকে পাঠায়? তুই যদি ভেবে থাকিস এরকম কোনো কিছু, তাহলে ভেবে নে এটাই করেছি আমি। যা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না ওমরের আম্মু এইসব বিষয়ে কিভাবে জানতে পেরেছে। গল্পের সাথে থাকেন, আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। ওমর সোজা চলে আসলো তার রুমে, ফ্রেশ হয়ে বসে রইলো আর মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো। আমি যে এই সকল কিছু করতেছি, এসব কি বলতেছে আর কে ভিডিও করে পাঠাচ্ছে আম্মুকে? মাইমুনা ম্যাডাম তো ভিডিও করতে পারবে না, কারণ আমি তো স্পষ্ট দেখেছি ভিডিও করতে পারবে না, কারণ আমি তো স্পষ্ট দেখেছি তার হাতে কোনো ফোন ছিল না। অন্য কেউ হয়তো এরকম করতেছে। কাল থেকে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। এই বিষয়টা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যাবে না, আমাকেই করতে হবে সব কিছু। এইসব ভাবতে ভাবতেই ওমর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার আম্মু বলতে লাগলো, ওমর, তোর আব্বু হয়তো তোকে কিছু বলতে পারে, তুই না করবি না, না করলে কিন্তু তোর আব্বু রেগে যাবে। আর যদি তুই না করিস তাহলে আমি কিন্তু তোর আব্বুকে বলে দেব তুই যে মাইমুনা ম্যাডামের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস। মানে তুমি এসব কি বলতেছো? আব্বু যদি বলে আমাকে এখন গলায় দড়ি দিয়ে ফাঁসি নিতে হবে, তাহলে কি আমাকে ফাঁসি নিতে হবে? হ্যাঁ, তোর আব্বু যেটা বলবে সেটাই করতে হবে। যদি এখন বলে তুই এই বাড়ি থেকে চলে যাইতে, তাহলে তুই এই বাড়ি থেকে চলে যাবি। ওমর তার আম্মুর সাথে কথা বলতেছে একটু জোরে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। ওমরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল ওমরের আব্বু দাঁড়িয়ে আছে। ওমরের আম্মুকে উদ্দেশ্য করে ওমরের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার ওমরের মা, কি হয়েছে? ওমর তোমার সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছে কেন? আরে চিৎকার চেঁচামেচি করতেছি না, এমনিতেই কথা বলতেছে। তার নাকি গলা ভেঙে গেছে, এটার জন্য বলেছি জোরে জোরে কথা বলার জন্য, তাই আর কি জোরে জোরে কথা বলতেছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, অফিস থেকে এসেছো, ব্যাগটা আমার কাছে দাও। ওমরের আব্বু একবার ওমরের দিকে তাকিয়ে চলে গেল তার রুমে। এইদিকে ওমরের আম্মু একটা সোফার উপরে রেখে ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস, তোর আব্বু কিন্তু শুনে ফেলেছে তুই যে চিৎকার চেঁচামেচি করে কথা বলেছিস আমার সাথে। তোর আব্বু যা বলবে তাই কিন্তু মানতে হবে তোর। এই বলে ওমরের আম্মু চলে আসলো রান্নাঘরে। রান্না শেষ করে টেবিলের উপরেই সব কিছু রেখে সোফায় এসে বসতেই ওমরের আব্বু ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অমর, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, তুই মন দিয়ে কথাগুলো শোন। আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়েটা এখন একটা স্কুলের শিক্ষকতা করতেছে। কয়েকদিন পর তোদের তো পরীক্ষা। আমি চাইতেছি তোদের পরীক্ষার পর এরপরে তোকে বিয়ে দেওয়ার জন্য ওই মেয়েটার সাথে। তোমরা এসব কি বলতেছো? তোমরা কি আমাকে বাল্যবিবাহ দেওয়ার জন্য এসব বলতেছো? তোমরা যদি আমাকে আর একবার বলো যে আমার বিয়ে দিবে, তাহলে আমি প্রশাসনের কাছে যাব, ওদের কাছে বলবো যে তোমরা আমাকে জোর করে বিয়ে দিতেছো। তুই প্রশাসন কেন, রাষ্ট্রপতির কাছে গেলেও আমাকে কেউ কিচ্ছু বলবে না, কারণ তোর বয়স এখন 18 হয়ে গেছে। আমার বয়স 18 হলেও কি হবে? সরকার থেকে নির্ধারণ করা হয়েছে ছেলেদের বয়স 21 লাগবে আর মেয়েদের বয়স 18 হলেই হবে। এটা তোরে নিয়ে উল্টা হয়েছে। মেয়েটার বয়স 21 আর তোর বয়স 18। আমি যা সিদ্ধান্ত দিয়েছি তাই হবে। তুই এর বাইরে কোনো কথা বলতে পারবি না। যদি এর বাইরে কোনো কথা বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে।
ওমর তার আব্বুর কথা শুনে ওইখান থেকে চলে আসলো তার রুমে, দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। এটা দেখে ওমরের আব্বু ওমরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাইমুনার সাথে কথা বলেছো তুমি? মেয়েটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়েটাকে। হ্যাঁ, আমি কথা বলেছি, মেয়েটার কথাবার্তা খুবই সুন্দর, আমার কাছেও ভালো লেগেছে। ভাবছিলাম কালকে স্কুলে গিয়ে দেখা করে আসবো। ঠিক আছে, তুমি তাহলে মাইমুনার সাথে দেখা করে আইসো, আমি না হয় পরে একদিন গিয়ে দেখা করে আসবো। এমনিতে তো তার আব্বুর সাথে প্রতিদিনই কথা হয়। ওমরের আব্বু এবং ওমরের আম্মু কথা বলতেছে, এমন সময় ওমর আবারও নিচে আসলো। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু খাবার দাও, আর কালকে ফুপি মনিকে ফোন দিয়ে বলবে আমি তাদের বাসায় চলে যাব একবারের জন্য। আমি কাল থেকে তাদের বাসায় থাকব। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ট্রান্সফার লেটার নিয়ে আসবো। তুই ট্রান্সফার লেটার আনতে পারবি না যতক্ষণ আমি না বলতেছি ততক্ষণ। আমি প্রিন্সিপাল স্যারকে সাইন দিলে এরপর প্রিন্সিপাল স্যার তোকে ট্রান্সফার লেটার দিবে, এর আগে তোকে ট্রান্সফার লেটার দিবে না। আমাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে, না হলে আমি আর স্কুলে পড়ালেখা করব না। ঠিক আছে, পড়ালেখা না করলে তো আমার জন্য আরও খুব ভালো। আমি তোর বিয়েটা 10-15 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো। আর যদি পড়ালেখা করিস তাহলে আরও কয়েকটা মাস চলে যাবে। তোমাদের কি বুদ্ধিজ্ঞান বলতে কোনো কিছুই নেই? আমার সাথে তোমরা এরকম করতেছো কেন? আমি তো একজন নাবালক শিশু, আর তোমরা আমার সাথে এরকম করতেছো। হ্যাঁ, আমরা তোর সাথে এরকম করতেছি, তুই যতদিন আমাদের কথা শুনবি না ততদিন আমরা তোর সাথে এরকম করব। ব্যাস, আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নে, এরপরে তুই দেখ আমরা তোর সাথে এরকম করি কিনা। ওমর চেয়ারে একটা লাথি মেরে না খেয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। তার রাত প্রায় 3টা। ওমরের ঘুমটা ভেঙে গেল ক্ষুধার কারণে। ওমর চলে আসলো নিচে, খাবার টেবিলে আসতেই দেখতে পেল তার জন্য প্লেটে খাবার রেখে গেছে। তোমার খাবারগুলো নিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়ার পর ওমর চলে আসবে তার রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো। আর মনে মনেই বলতে লাগলো, সব কিছু তো ঠিকঠাক আছে, কিন্তু আম্মুকে এইসব কথা বলতেছে কে? আর আমার জন্য কোনো মেয়ে পছন্দ করেছে আমি তো এখনো দেখলাম না, বা আম্মু আমাকে কোথাও বের হতেও, বা আব্বু আম্মুকে কোথাও বের হতেও দেখলাম না। আমার রুমে একবার ভালো করে খুঁজে দেখি তো আম্মু কোনো পিক রেখে গেছে কিনা। আমার মনে মনে এইসব কথা চিন্তা ভাবনা করতে করতেই পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু ঘরের কোথাও কোনো ছবি বা কোনো কিছুই পেল না। আমার ক্লান্ত হয়ে বিছানায় এসে ফোনটা হাতে নিয়ে উপরের দিকে তাকাতেই দেখতে পেল নোটিফিকেশন এসেছে হোয়াটসঅ্যাপ থেকে। প্রায় 1 ঘন্টা আগে হোয়াটসঅ্যাপে ঢুকতেই তার আম্মুর আইডিতে গিয়ে দেখে একটা মেয়ের পিক দেওয়া। ওমর মেয়েটার পিক দিকে হাঁ করে রইল আর মনে মনে বলতে লাগলো, বাহ, মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার জন্যই তো আব্বু আম্মু তাড়াহুড়া করতেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এই রকম একটা পরীর মতো বউ যদি আমার থাকে তাহলে আর কি লাগে। আব্বু আম্মুকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেয়েটাকে পছন্দ করে ফেলেছি। এই রকম অত্যাচার আরও কয়েকটা দিন করে যেতে হবে। যেহেতু আমার কাছে প্রায় 5 থেকে 7 হাজার টাকা আছে, আমি আরও 7 দিন চলতে পারবো। এই 7 দিন খাবার খাবো না বাড়িতে, তাহলেই চলবে। 7 দিন খাবার না খাইলে ওরা নিজের মুখে বলবে যে ওই মেয়ের সাথে বিয়ে দিব না, তাহলে তখন আমি আম্মুকে বানিয়ে নিব যে আমি বিয়ে করতে রাজি আছি। স্যার, আমার তো 100% শিওর যে আম্মু আব্বু ওই মেয়ের সাথে বিয়ে দিবেই। এসব কথাবার্তা বলতেছে ওমর তার নিজের মনে মনে। দেখতে দেখতে সকাল 7টা বেজে গেল। ওমর ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার রুমের দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল ওমর। দরজাটা খুলতেই দেখতে পেল তার আম্মু দাঁড়িয়ে আছে। তার আম্মুকে দেখে ওমর বলতে লাগলো, কি ব্যাপার, খাবার কার জন্য নিয়ে এসেছো? আজ থেকে আমি এই বাড়িতে কোনো খাবার খাবো না। তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। যাও এখান থেকে। এই বলে ওমর দরজাটা লাগিয়ে দিল। ওমরের আম্মু খাওয়াগুলো নিয়ে চলে আসলো নিচে আর বলতে লাগলো, তোমার ছেলে খাবার খায় নাই, আর বলেছে যে আজকে থেকে নাকি সে এই বাড়িতে খাবার খাবে না। চিন্তা করো না, কয়দিন খাবে না? 1 দিন, 2-3 দিন, 3-4 দিনের মাথায় তো
তাকে খেতেই হবে, তাই না? তাকে তার মতো থাকতে দাও, আর তার মাথার ভিতরে ঢুকিয়ে দিও ওই মেয়ের সাথেই তার বিয়ে হবে তার পরীক্ষার পর। এই বলে ওমরের আব্বু চলে আসলো বাইরে, গাড়িটা নিয়ে অফিসের দিকে রওনা দিল। অন্যদিকে ওমর স্কুলের জন্য রেডি হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে সাব্বির কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সাব্বির বলতে লাগলো, কিরে ওমর, আমরা তো তোর বাড়ির সামনে এসে কখন থেকে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি নিচে আয়, স্কুলে যাওয়ার আগে একটু আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এরপরে যেতে হবে। তুই আবার ওই গার্লস স্কুলের সামনে যাবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য? হ্যাঁ, আমি আবার আমার গার্লফ্রেন্ডের স্কুলের সামনে যাব তার সাথে দেখা করার জন্য। প্লিজ বন্ধু, ওরা কেউ যাবে না, একমাত্র তুই ছাড়া। আমি জানি তুই কখনো আমার কথা ফেলতে পারবি না, প্লিজ তুই আয়। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি আসতেছি। এই বলে ওমর তার ফোনটা বন্ধ করে ড্রয়ারের ভিতরে রেখে চলে আসলো নিচে। তার আম্মুকে কিছু না বলেই চলে আসলো বাইরে। সাব্বিরের সাথে যেতে লাগলো সামনের গার্লস স্কুলের কাছে। গার্লস স্কুলের কাছে আসতেই ওমর সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির তুই দেখা করে আয়, আমি হোটেল থেকে পরোটা খেয়ে আসি। বাড়িতে ঝগড়া করেছি, খাবার খাই নাই। আমি খাবার খাইতে খাইতে তুই না হয় দেখা করে চলে আয় তাড়াতাড়ি। ঠিক আছে, তুই খাবার খেতে যা, আমি 10 মিনিটের ভিতরে দেখা করে আসতেছি। এই বলে সাব্বির ওইখান থেকে চলে আসলো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। অন্যদিকে ওমর খাবার দেওয়ার জন্য হোটেলের ভিতরে চলে আসলো। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাইরে বের হতেই দেখতে পেল সাব্বির দাঁড়িয়ে আছে। সাব্বিরকে নিয়ে চলে আসলো স্কুলে। ক্লাসরুমের ভিতরে বসে আছে, এমন সময় প্রিন্সিপাল স্যার আসলো। ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওমর, তুমি একটু আমার কেবিনে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। স্যার আপনি যান, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি আপনার কেবিনে। প্রিন্সিপাল স্যার চলে গেল। এদিকে ওমর বেশ কিছুক্ষণ প্রিন্সিপাল স্যারের কেবিনের ভিতরে আসতেই দেখতে পেল মাইমুনা বসে আছে। প্রিন্সিপাল স্যার মাইমুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাইমুনা, গতকালকে ওমর তোমাকে কি করেছে এখন বলো। হ্যাঁ স্যার, ওমর আমার সাথে বাজে ব্যবহার করেছে। আমি আপনার এখানে কোনো কিছু করব না। আপনি যদি একটু বাইরে যেতেন তাহলে আমি ওমরকে কিছু করতে পারতাম। আপনার সামনে কিছু করলে আবার তার লজ্জা করবে। ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলো, আমি তোমাদের কেবিন থেকে আসতেছি। এই বলে প্রিন্সিপাল স্যার ওখান থেকে চলে আসলো সব স্যার ম্যাডামদের কেবিনে। সবার সাথে কথা বলতেছে প্রিন্সিপাল স্যার। অন্যদিকে মাইমুনা ওমরের সামনে দাঁড়িয়ে ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি নাকি বাড়ি থেকে খাবার খেয়ে আসেন নাই? আপনার আম্মু আমাকে কল দিয়েছিল। এই নেন খাবারগুলো, এখানে বসে বসে তাড়াতাড়ি খেয়ে নেন। আমি আপনার খাবার খাবো কেন? আর আপনি কে যে আমার আম্মু আপনার কাছে ফোন দেয় বারবার? আমি আপনার খাবার খেতে পারবো না। টেবিলের উপর দেখেছো কি রাখা আছে? একটা বাড়ি দিব, পিঠের চামড়া উঠে যাবে। এইসব কথাবার্তা বলতেছে মাইমুনা ওমরকে। এইদিকে ওমর কোনো কিছু না বলে চলে আসতে যাবে, এমন সময় মাইমুনা তার হাত ধরে টান মেরে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। এটা দেখে ওমর তাড়াতাড়ি করে মাইমুনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি তো দেখতেছি খুবই খারাপ একটা মেয়ে। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমি কি আপনার জামাই লাগি নাকি যে আমাকে এভাবেই জড়িয়ে ধরেছেন? যেটা তুমি ভাবো ওইটাই। এখন যদি তুমি খাবারটা না খেয়ে এখান থেকে চলে যাও তাহলে আমি ক্লাসরুমে গিয়ে তোমাকে চরম অপমান করব। তখন ওই অপমান সহ্য করতে পারবে? দেখেন ম্যাডাম, আপনি আমাকে খাবার খাওয়ার জন্য জোর করবেন না। আমি খাবার খেয়ে এসেছি হোটেল থেকে। আপনি বিশ্বাস না করলে সাব্বিরকে জিজ্ঞেস করতে পারেন। আমি এখন ক্লাসরুমে গেলাম। এই বলে ওমর চলে গেল অন্যদিকে। মাইমুনা খাবারের বাটিটা নিয়ে তার কেবিনে আসতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মাইমুনা, তোমার কাজ শেষ হয়েছে? মাইমুনা, তোমার কাজ শেষ হয়েছে? জি স্যার, আমার কাজ শেষ হয়েছে। আপনি এখন আপনার কেবিনে যেতে পারেন। আমি তাহলে এখন ক্লাস করাতে যাই। এই বলে মাইমুনা একটা বই নিয়ে চলে আসলো ক্লাসরুমে। মাইমুনাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু ওমর দাঁড়ালো না। এটি দেখে মাইমুনা কোনো কিছু বলল না, সোজা চলে আসলো সাব্বিরের কাছে। সাব্বিরকে দাঁড় করিয়ে মাইমুনা বলতে লাগলো, সাব্বির, ওমর হোটেল থেকে নাকি খাবার খেয়ে এসেছে? জি ম্যাডাম, ওমর হোটেল থেকে পরোটা খেয়ে এসেছে। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? আর আপনি জানলেন কিভাবে সে খাবার খেয়ে এসেছে নাকি খাবার খেয়ে আসে নাই? ওমরের আম্মু কল করেছিল আমাকে, তাই আমি জানতে পারছি। আচ্ছা বসো তাহলে। মাইমুনা ওমরের চোখের দিকে তাকিয়ে আবারও চলে গেল সামনে। চুপচাপ ক্লাস করাতে লাগলো। বেশ কিছুক্ষণ ক্লাস করিয়ে মাইমুনা চলে আসলো আবার তার কেবিনে। এমন সময় রুবি ম্যাডাম মাইমুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
মাইমুনা ম্যাডাম, আপনাকে কয়েকটা দিন ধরে দেখতেছি ওমরের পিছনে অনেক লেগে আছেন। ওমর আপনার কিছু হয় নাকি? জি ম্যাডাম, ওমর আমার হবু বর। পরীক্ষা শেষ হলে ওর সাথে আমার বিয়ে হবে, কিন্তু সে জানে না। বাড়িতে কালকে বিয়ের কথা বলেছে, সে নাকি রাগে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাই আর কি সকালবেলা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে তাকে প্রিন্সিপাল স্যারের কেবিনে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, এই কথা আগে জানি নাই। আগে জানলে অবশ্যই জিজ্ঞেস করতাম না তোমাকে। রুবি ম্যাডাম মাইমুনার সাথে আরো কিছুক্ষণ কথা বলে দুইজন দুই ক্লাসে চলে গেল। অন্যদিকে ওমর সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির, আমার একটা হেল্প করতে পারবি? আমি তো স্কুল থেকে সোজা বাড়িতে চলে যাই, তুই এক কাজ করবি। তুই মাইমুনা ম্যাডামের পিছু পিছু তাদের বাড়ি অবধি যাবি। সন্ধ্যাবেলা আমি বাহিরে বের হব, তখন তুই আমাকে নিয়ে ম্যাডামের বাড়ির সামনে যাবি। আমি একবার ম্যাডামের মুখ দেখতে চাই। কিন্তু ম্যাডামের তো স্বামীও থাকতে পারে, তখন উনি যদি আবার আমাদেরকে কিছু বলে তখন তুই কি বলবি? আরে তুই চিন্তা করিস না, যেই মেয়ে প্রিন্সিপাল স্যারের ক্লাসরুমে আমাকে আমার হাত ধরে টান মেরে তার বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে পারে, আমি বিশ্বাস করি সেই মেয়ের বিয়ে হয় নাই। আর হুট করে ম্যাডামের এত পরিবর্তন হয়েছে, এটা আমি কয়েকদিন ধরে দেখতেছি। তুই প্লিজ আমার এই আবদারটা রাখ। ঠিক আছে, চিন্তা করিস না, আমি ম্যাডামের পিছু পিছু যাব ম্যাডামের বাড়ি অবধি। বাড়িটা দেখে এরপরে চলে আসবো। এই বলে সাব্বির এবং ওমর এবং তার বাকি বন্ধুরা ক্লাস করতে লাগলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। স্কুল ছুটি হয়ে দিতেই ওমর সাব্বিরকে যে প্ল্যানটা বলেছিল সেই প্ল্যানটা কাজে লাগাতে লাগলো। ওমর চলে আসলো বাসায়। অন্যদিকে সাব্বির মাইমুনা ম্যাডামের কিছু করতেছে। হঠাৎ মাইমুনা ম্যাডাম পিছনে তাকাতেই দেখতে পেল সাব্বির তার পিছু করতেছে। এটা দেখে মাইমুনা সাব্বিরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই সাব্বির, এদিকে আয়, দৌড় দিবি না বলে দিলাম। চুপচাপ এইদিকে আয়, দৌড় দিলে কালকে স্কুলে তোর বিচার করব। চুপচাপ এইদিকে আয়। মাইমুনা ম্যাডামের কথা শুনে সাব্বির চলে আসলো মাইমুনা ম্যাডামের কাছে। মাইমুনা ম্যাডাম আবারও সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সত্যি করে বলতো, আমার পিছু করতেছিস নাকি এই রাস্তা দিয়ে তুই প্রতিদিন যাস? ম্যাডাম, আমি রাস্তা দিয়ে প্রতিদিন প্রাইভেট পড়তে যাই। সামনে আমার একটা বড় আপুর বাসা আছে, নেহা আপু, তাদের বাসায় আমি পড়তে যাই। আমার জানা মতে তো এই এলাকায় নেহা নামের কোনো মেয়ে নেই। একমাত্র এই এলাকায় আমি আছি, আর কেউ নেই। উনি নতুন এসেছে এই এলাকায়, এটার জন্য আপনি হয়তো জানেন না। আচ্ছা, আমি এখন যাই তাহলে। নড়াচড়া করবি, পায়ের গিরা ভেঙে রেখে দিব। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে এরপর তুই এখান থেকে যেতে পারবি। ওমর তোকে পাঠিয়েছে আমার পিছু করার জন্য, তাই না? সত্যি করে বল, ওমর কেন পাঠিয়েছে? আসলে ম্যাডাম, ওমর আপনার কেস দেখতে চায়, এটার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আপনার পিছু করে আপনার বাসা অবধি যাওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে শোন, ওমরের হবু বউ আমি। তুই কাউকে বলবি না, ওমরকেও বলবি না, এই বলে দিলাম। পরীক্ষার পর আমাদের বিয়ে। আর আমার বাড়ির ঠিকানা হচ্ছে ই ব্লক C/12 নম্বর বাড়ি। আমার বাড়ির সামনে আসলে ও আমাকে দেখতে পারবি না। এখন তুই বাসায় যা, অনেক দূর চলে এসেছিস। ওই তো রিক্সা আসতেছে, রিক্সা নিয়ে চলে যা। সাব্বির অবাক হয়ে রিকশায় উঠে পড়লো। মাইমুনার কথাগুলো বারবার তার মনে বাড়ি খাচ্ছে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাড়িতে। তাদের বাড়িতে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই ওমরের কল আসলো। কলটা রিসিভ করেই সাব্বির বলতে লাগলো, কাজ হয়ে গেছে, এখন একটাই কাজ করতে হবে। আমি তোকে বাড়ির ঠিকানা দিচ্ছি, তুই একা একা না হয় চলে যাস, আমি যেতে পারবো না। একটা জরুরি কাজ আছে অফিসে, আব্বুর কাছে যাইতে হবে। আব্বু ফোন দিয়ে বলেছে আমি তোকে বাসার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিয়েছি, তুই সৌরভকে নিয়ে চলে যাস। ঠিক আছে, আর ধন্যবাদ তোকে কাজটা করে দেওয়ার জন্য। এই বলে ওমর কলটা কেটে দিল। সন্ধ্যা 7টা। সৌরভকে কল দিয়ে নিয়ে এসে যেতে লাগলো মাইমুনাদের বাড়ির দিকে। মাইমুনাদের বাড়ির সামনেই টং দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর মাইমুনাদের বাড়ির দিকে তাকাচ্ছে। এমন সময় গেট দিয়ে বের হলো ওমরের আব্বু। এটা দেখে ওমর কিছুটা অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, এই বাড়ি থেকে বের হয়েছে কেন? আব্বু তো অফিসে ছিল, এই বাড়িতে কখন এসেছে? নিশ্চয়ই এই বাড়িতে কোনো কিছু আছে, এটার জন্য আব্বু এই বাড়িতে এসেছে, না হলে তো কখনোই এই বাড়িতে আসতো না। এইসব কথাবার্তা বলতেছে ওমর মনে মনে। এমন সময় সৌরভ ওমরকে ধাক্কা মেরে বলতে লাগলো, এই ওমর, একবার এই লোকটার দিকে তাকিয়ে দেখ তো, এই লোকটা তোর আব্বুর মতো লাগতেছে না?
এই বাড়ি থেকে বের হয়েছে? আব্বুর মতো লাগতেছে না ওই লোকটা আব্বু। আমিও চিন্তা করতেছি আব্বু এই বাড়িতে কি করে। আচ্ছা যাই হোক, যে একই কাজের জন্য এসেছি সেটা তো হলো না। চলো এখন বাসায় চলে যাই। ওমর সৌরভকে নিয়ে চলে গেল যার যার বাসায়। অন্যদিকে মাইমুনা তার রুম থেকে বেলকনি দিয়ে সবকিছুই দেখতেছে। ওমর নিচে দাঁড়িয়ে চা খাচ্ছিল। মাইমুনা নিজের মনে মনেই বলতে লাগলো, আজ পর্যন্ত আমার আব্বু আম্মু এবং তোমার আব্বু আম্মু ছাড়া অন্য কেউ আমার ফেস দেখে নাই। আশা করি তুমি শুধু দেখবে আর কেউ দেখবে না। ছোট থেকেই পর্দাশীল ছিলাম, বড় হয়ে পর্দাশীল হয়েছি। মাইমুনা ওমরের আম্মুকে কল দিয়ে দিল আর বলতে লাগলো, আন্টি, আপনার ছেলে আমার বাড়ির সামনে এসেছিল, কিন্তু তাকে ডেকে ভেতরে আনি নাই, কারণ সে আমার ফেস দেখার জন্য এসেছিল। হয়তো কলিং বেলের শব্দ শোনা গেছে। দেখেন, হয়তো আপনার ছেলে এসেছে। একটু বকাঝকা করেন, আমিও শুনতে চাই সে কি বলে। আচ্ছা ওয়েট করো, এরপরে শুনতে পারবে আমি কি বলি। এই বলে ওমরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল ওমর দাঁড়িয়ে আছে। ওমরকে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, ওমর, তুই এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলি? তুই জানিস না সন্ধ্যাবেলা তোর বাড়ি থেকে বের হওয়া বারণ? এই বলে ওমর সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো, কারণ ওমর বাইরে থেকে খাবার খেয়ে এসেছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা, সবাই বসে আছে যার যার সিটে। এমন সময় প্রিন্সিপাল স্যার এসে বলতে লাগলো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। এর মধ্যে মাইমুনা ম্যাডাম তোমাদেরকে খুব সিম্পলভাবে একটা পরীক্ষা নিবে। মাইমুনা ম্যাডাম, আপনি বলতে থাকেন, কি বলবেন? আমি তোমাদের কাছ থেকে ছোটখাটো একটা পরীক্ষা নিব। এই পরীক্ষাটা কেন নিব জানো? আমি কি পড়িয়েছি এবং এর আগের স্যার কি পড়িয়েছে সেটার উদাহরণ হবে এটা। ম্যাডাম, প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা হবে নাকি শুধু আপনার এবং সপ্তম ক্লাসের পরীক্ষা হবে? আমি সব স্যার ম্যাডামদের সাথে কথা বলে রেখেছি, তারা অলরেডি প্রশ্ন তৈরি করে ফেলেছে। প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে। 12 দিনের ভেতরে 12টা সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে যাবে। এই নাও পরীক্ষার রুটিন, এবং তোমাদেরকে 50 টাকা করে দিতে হবে। এর আগে তোমাদের কাছ থেকে 200 টাকা করে জরিমানা নিয়েছিলাম। ওই টাকার সাথে 50 টাকা করে অ্যাড করে পেজ এবং যা কিছু লাগবে সব কিছু নিয়ে আসবো। তোমরা তাহলে পড়ো, আর কেউ দুষ্টুমি করবে না, আমি এক্ষুনি আসতেছি। এই বলে মাইমুনা ম্যাডাম চলে আসলো তার কেবিনে। সব স্যার ম্যাডামদের সাথে কথাবার্তা বলে আবারও ক্লাসরুমে এসে বলতে লাগলো, কালকে ইংরেজি পরীক্ষা হবে, আজকে তোমাদের ছুটি। তোমরা বাসায় গিয়ে ভালো করে পড়ো। যদি তোমরা 80 মার্ক তুলতে পারো তাহলে তোমাদের জন্য একটা গিফট আছে। সেই গিফট খুব তাড়াতাড়ি দিব। ম্যাডাম, গিফট কি একজনের জন্য নাকি সবার জন্য? সবার জন্য গিফট থাকবে, তবে যে ফার্স্ট হবে তার জন্য বড় একটা গিফট থাকবে আমার তরফ থেকে। এখন তাহলে তোমরা যাও। সবাই চলে গেল যার যার বাসায়। এদিকে স্যার ম্যাডামরা একটা খাতার মধ্যে রোল নাম্বার লিখে সিট ফেলে দিল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা মাইমুনা চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে মাত্র বিছানায় বসেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ওমরের আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ওমরের আম্মু বলতে লাগলো, মাইমুনা, কালকে নাকি পরীক্ষা, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। এই পরীক্ষাটা নিয়ে দেখি কে কেমন প্রস্তুতি নিয়েছে। যদি দেখি সবাই ভালো প্রস্তুতি নিয়েছে তাহলে আমি বলতে পারবো যে তারা ফার্স্ট করতে পারবে সবাই। ওমর পড়তেছে নাকি ফোন নিয়ে বসে আছে? না, ছেলেটা এমনিতেই খুবই ভালো, এখন বসে বসে পড়তেছে, কিন্তু দুপুরবেলা খাবার খায় নাই, মনে হয় না খেয়ে পড়তে বসে গেছে। ও আচ্ছা, আমি আসবো নাকি? না, তোমার আসার দরকার নেই, আমি দেখি জোর করে কিছু খাইয়ে দিব। এই বলে ওমরের আম্মু ফোনটা কেটে দিয়ে চলে আসলো রান্নাঘরে। খাবার নিয়ে সোজা ওমরের রুমে চলে আসলো। ওমরকে খাইয়ে দিতেছে আর এদিকে ওমর পড়তেছে। এমন সময় ওমরের আম্মু বলতে লাগলো, এইভাবে রাগ করে থাকলে চলবে নাকি? রাগ করে কতদিন থাকবি বলতো? এই বাড়ি, জায়গা, সম্পত্তি যা আছে সব কিছু তো তোর জন্যই আমরা তৈরি করেছি, নাকি আমরা নিয়ে যাব বল? ওমর কোনো কথা বলতেছে না, চুপচাপ খাবার খাইতেছে আর মনে মনেই পড়তেছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে ওমর 3টা অবধি পড়ে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে সকাল 7টা বেজে গেল। ওমরের আম্মু ওমরকে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। ওমর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে স্কুলে চলে আসলো। তার রোল নাম্বার খুঁজে চলে আসলো একেবারে শেষ ক্লাসে। এসে দেখে পিছনের বেঞ্চে তার রোল নাম্বার পড়েছে। এর সামনে 2 টেবিলের মধ্যে কারোর রোল নেই। বেশ কিছুক্ষণের মধ্যে ক্লাসটা পূর্ণ হয়ে গেল। সবাই সিট নাম্বার দূরে দূরেই পড়েছে। মাইমুনা এবার ওমরকে এসে দেখে গেল। পরীক্ষা শুরু হয়ে গেল।
ওমর হাতে প্রশ্নটা নিয়ে মুচকে একটা হাসি দিয়ে লেখা শুরু করলো। দীর্ঘ 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর ওমর চলে আসলো বাইরে। এসে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তার বন্ধু বান্ধবরা বের হলো। ওমরের কাছে এসে সিয়াম বলতে লাগলো, কিরে ওমর, তোকে দেখলাম পটপট করে লিখে ফেলছিস সব কিছু। তোর মনে হয় সব কিছু মুখস্থ হয়ে গেছিল, তাই না রে? নাকি ম্যাডাম তোকে সাহায্য করছে? শালা মুখের মধ্যে একটা মারবো। 10 দিন কথা বলতে পারবি না? ম্যাডাম আমাকে সাহায্য করতে যাবে কেন? যে ম্যাডামকে আমি দেখতে পারি না তুই বলতেছিস ওই ম্যাডাম আমাকে সাহায্য করতে যাবে? যেই প্রশ্ন এসেছে ওই প্রশ্নগুলো আমি পড়ে রেখেছিলাম এবং রাতে পুরো বই রিভিশন দিয়েছি। এটার জন্য আমি পারছি। তোরা পড়তে বসেছিস কতক্ষণ? সারাদিন তো বাহিরে ঘুরে বেড়াস। আমি তো রাত হলেও একটু পড়তে বসি। যাই হোক, এখন বাসায় চলে যাই, কালকে আবার পরীক্ষা আছে। এই বলে ওমর ওইখান থেকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে রইলো। এমন সময়ই ওমরের আম্মু এসে বলতে লাগলো, কি রে অমর, পরীক্ষা কেমন হয়েছে তোর? সব কিছু ঠিকঠাক দিয়েছিস তো, নাকি ভুল হয়েছে কোনো কিছু? সব কিছুই ঠিকঠাক দিয়েছি, আশা করি খুব ভালো নাম্বার পাবো। এখন তাহলে আমি রুমে যাই, অন্য পড়া পড়তে হবে। কালকে আবার পরীক্ষা আছে। আমার জন্য কিছু খাবার নিয়ে আসো আমার রুমে, আমি আমার রুমে বসে খাবার খেয়ে নিব। এই বলে ওমর চলে আসলো তার রুমে। অন্যদিকে তার আম্মু খাবার নিয়ে রুমে এসে খাবার খাইয়ে দিল ওমরকে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে ওমর পড়তে লাগলো। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বারে কল রিসিভ করে কানের কাছে নিয়ে সালাম দিতেই ওপাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে বলতেছি এটা আপনার না জানলেও চলবে। এখন আপনাকে কি বলি এটা শোনেন। আপনি যে ফার্স্ট বয়, যাক ভালো রেজাল্ট করতে পারবেন আপনি। দোয়া করি ভালোভাবে পরীক্ষা দেন। সামনে আপনার আরও অনেক বড় ধাপ আছে, ওই ধাপগুলো পার করতে হবে। আরে কে আপনি? রাত 12টার সময় কল দিয়ে কি আবল তাবল বলতেছেন? আর কার কাছে ফোন দিয়েছেন? ফোন রাখেন। এই বলে ওমর কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলো। অন্যদিকে মাইমুনা 2-3 বার কল দিয়ে দেখলো ফোনটা বন্ধ। তার ফোন না দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টায় ক্লাসরুমে বসে আছে সবাই। এমন সময় স্যার এসে প্রশ্ন দিতে লাগলো। সবাই পরীক্ষা দিতেছে। এদিকে মাইমুনা ওমরের দিকে তাকিয়ে দেখতেছে সে কি করতেছে। ওমরের কাছে এসে দেখে সে মনোযোগ দিয়ে লিখতেছে। তাই আর তাকে বিরক্ত না করে চলে আসলো সামনে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 12টা দিন। 12 দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন 12 দিন এটা না পরীক্ষা হয়েছে। আরে না, একটানা পরীক্ষা হয় নাই। এর মধ্যে শুক্রবার আর শনিবার বন্ধই ছিল। তো বন্ধুর সাথে নিয়ে 10 দিন পরীক্ষা হয়েছে। এইদিকে 2টা দিনও হয়েছিল। আজকে প্রায় 3 দিন পর সবাই স্কুলে এসেছে, কারণ আজকে সবার রেজাল্ট দিবে। সবাই বাইরে দাঁড়িয়ে আছে রেজাল্টের জন্য। এইদিকে ওমর নিশ্চিন্তে আছে, কারণ সে জানে প্রতিবারের মতো এবারও সে ফার্স্ট হবে। ওমরকে দেখে সাব্বির বলতে লাগলো, শালা তোর মতো ট্যালেন্টেড হতে পারলে তো আর কোনো কিছুর দরকার ছিল না। কিন্তু আমার তো খুব জানতে ইচ্ছে করতেছে, ম্যাডাম তোকে কি গিফট দিবে বলেছে? যে অনেক বড় গিফট আছে, অনেক বড় গিফট, এটাই জানলাম না। শালা যখন গিফট দিবে তখন তোরা দেখতে পারবি, এত কথা বাড়াস না। চুপচাপ দেখ ম্যাডাম কি বলে। মাইমুনা মাইক হাতে নিয়ে বলতে লাগলো, যাক তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, তবে এর মধ্যে কয়েকজন পরীক্ষা খুবই খারাপ হয়েছে। আর বাকি যারা যারা পরীক্ষা দিয়েছো তারা মোটামুটি আশা করি A+ মতো সামনে তুলতে পারবে। আরও তো অনেক দিন বাকি রয়েছে। খুব ভালো করে পড়লে তোমরা A+ তুলতে পারবে সবাই। আর যারা খারাপ করেছে তাদেরকে বলতেছি, তোমরা পড়াশোনা না করতে চাইলে গিয়ে কাজ করো, অযথা স্কুলের রেপুটেশন কমিয়ে দিও না। যদি এইবারে সবাই ফার্স্ট করতে পারো তাহলে অন্যান্য স্কুল থেকে আমাদের স্কুলটা অনেক সেরা হবে। আর তোমাদেরকে এক্সট্রা ক্লাস করাবো সামনের মাস থেকে। আর 2 মাস পর তো তোমাদের পরীক্ষা, কারণ এক্সট্রা ক্লাস করালে তোমাদের জন্য খুব ভালো হবে। আজকে প্রথম হয়েছে ওমর, দ্বিতীয় হয়েছে সাব্বির, আর তৃতীয় হয়েছে সবুজ। ওমর মুচকি হাসি দিয়ে চলে আসলো বাড়িতে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1 মাস। ওমর এখন সবার সাথে এক্সট্রা ক্লাস করতেছে। এমন সময় সাব্বির ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ওমর, তোকে একটা কথা বলে রাগ করিস না। ধর তোর অনেক দিনের পরিচয় একটা মেয়েকে তুই চিনিস, ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে, তাহলে কি তুই ওই মেয়েকে বিয়ে করবি? বাড়ি থেকে যেই মেয়েকে ঠিক করেছে ওই মেয়ের সাথেই আমার বিয়ে হবে। দেখি চিন্তা ভাবনা করতেছি। আজকে বাসায় গিয়ে বলে দিব যে পরীক্ষার আগে আমাদের বিয়েটা দিয়ে দেওয়ার জন্য
আমি শুনেছি যে তিনি একজন শিক্ষক, সো আমাকেও খুব ভালোভাবে সাপোর্ট করতে পারবে। ভাই তোকে শুধু সাপোর্ট করলেই হবে, আমাদের কেউ তো করতে হবে। আচ্ছা চল এখন বাসায় যাই, ক্লাস ছুটি দিয়ে দিয়েছে। এই বলে ওমর ওইখান থেকে চলে আসলো বাসায়। ওমরের আব্বু আম্মু বসে আছে সোফায়। এমন সময় ওমর তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু, আমি বিয়ে করতে চাই। আমার পরীক্ষার আগে আমি বিয়ে করব। তোমরা যেই মেয়েকে দেখেছো সেই মেয়ের সাথে আমার বিয়ে দাও, আমার আর কোনো আপত্তি নেই। হঠাৎ তোর মুখ থেকে এই কথা শুনবো আমরা আশা করি নাই। এর মধ্যে হয়তো কোনো কারণ আছে। সত্যি করে বলতো কি কারণ? এখন বিয়ে করলে তোমাদেরকে কারণও বলতে হবে। কোনো কারণ নেই, যেটা বলেছি সেটা করো। এখন যদি বিয়ে করাই তাহলে তো কোনো অনুষ্ঠান করতে পারবো না। আমার অনুষ্ঠানের প্রয়োজন নেই, শুধু কাজী ডেকে বিয়ে করিয়ে দাও। এসব কথাবার্তা বলতেছে ওমর। দেখতে দেখতে রাত হয়ে আসলো। অন্যদিকে ওমরের আম্মু মাইমুনাকে সবকিছু বলে দিয়েছে। মাইমুনা তো খুবই খুশি। খুশির ঠেলায় কি বলবে বুঝে উঠতেই পারছে না। রাত হয়ে ভোর হলো। সকাল 10টায় স্কুলে ওমর চলে আসলে স্কুলে কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাসায়। অন্যদিকে মাইমুনাও বাড়িতে চলে এসেছে। ওমরের আব্বু আম্মু ওমরকে নিয়ে চলে আসলো মাইমুনাদের চাচিদের বাসায়। ওমর বাড়িটা চিনতে পারলো না। দুজনের বিয়েটা হয়ে গেল। মাইমুনা আর ওমর একটা রুমের ভিতরে বসে আছে। মাইমুনা এখনো বোরকাটা পরা। এটা দেখে ওমর বলতে লাগলো, এখন তো বোরকা খুলতে পারেন, কারণ এখন তো আমি আপনার স্বামী। আপনি এখন বোরকা খুলেন, আমি আপনাকে দেখব। এখন আপনি আমাকে দেখতে পারবেন না। আপনার পরীক্ষা শেষ হবে যেদিন, ওই দিন রাতে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন এবং দেখতে পারবেন। চলেন এখন বাসায় যাই, সামনে আবার আপনার পরীক্ষার 15 দিন রয়েছে। ওমরের আব্বু আম্মু ওমর আর মাইমুনাকে নিয়ে চলে আসলো বাসায়। মাইমুনা নিচে খাওয়া দাওয়া শেষ করে ওমরের জন্য খাবার নিয়ে চলে আসলো তার রুমে। বোরখা খুলে ফেলেছে, শুধু হিজাব মুখে দেওয়া। ওমরকে খাবার খাইয়ে দিতেই আর ওমর পড়ছে। বেশ কিছুক্ষণ পড়ার পর ওমর শুয়ে পড়লো। এটা দেখে মাইমুনা বলতে লাগলো, কি ব্যাপার, রাত এখনো 12টা বাজে নাই আর আপনি এক্ষুনি শুয়ে পড়েছেন? রাত 1টা পর্যন্ত পড়বেন, তাড়াতাড়ি ওঠেন। আজকে আর পড়তে পারবো না, আজকে শরীরটা অনেক দুর্বল, কালকে আবার পড়তে বসবো। এসব বললে হবে না, আমি যা বলতেছি তাই করেন। আপনার শরীর দুর্বল, শরীর ভালো করার জন্য আমি ওষুধ নিয়ে আসতেছি, চুপচাপ পড়েন। এই বলে মাইমুনা চলে আসলো রান্নাঘরে। রান্নাঘর থেকে ওমরের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসলো রুমে। কফিটা দিয়ে দিল ওমরের হাতে। ওমর কফি খাইতেছে আর পড়তেছে। রাত 2টা অবধি পড়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম ভাঙলো মাইমুনার ডাকে। মাইমুনা ফ্রেশ হয়ে নিচে এসে খাবার রেডি করতে লাগলো। দুজন খাবার খেয়ে চলে আসলো স্কুলে। দেখতে দেখতেই কেটে গেল 7 দিন। প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে দাঁড়িয়ে আছে আর বলতেছে, তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আর মাত্র 5 থেকে 7 দিন রয়েছে। 5 থেকে 7 দিন পর তোমাদের পরীক্ষা। কাল থেকে আর স্কুলে আসার দরকার নাই, বাড়িতে বসে ভালোভাবে প্রস্তুতি নাও। সকল স্যার ম্যাডামদের নাম্বার তোমাদের কাছে আছে। তোমরা স্যার ম্যাডামদের ফোন দিয়ে জিজ্ঞেস করবে যদি কোনো অসুবিধা হয়। তাহলে তোমরা বললে ম্যাডাম বা স্যাররা তোমাদেরকে সমস্যার সমাধান করে দিবে। সকল শিক্ষার্থীরা চলে গেল বাসায়। অন্যদিকে ওমর বাড়িতে এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মাইমুনা এখনো আসে নাই? না, এখনো আসে নাই, আসতে দেরি হবে। যা তুই রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস, সামনে তোর পরীক্ষা। ওমর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে পড়তে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। মাইমুনা রুমের ভিতর প্রবেশ করতেই দেখতে পেল ওমর বসে বসে পড়ছে। এটা দেখে মাইমুনা বলতে লাগলো, হ্যাঁ, এইভাবে প্রতিদিন পড়বে। আমি বাড়িতে থাকি বা না থাকি, তোমার পড়তে হবে। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? আমাকে একবার বলেন। আমি যে স্কুলেই শিক্ষকতা করি না কেন, এটা তোমার এখন জানার দরকার নেই। তুমি তোমার পড়া পড়ো। এই বলে মাইমুনা ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে আবার চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় ওমরের আম্মুকে বলতে লাগলো, ওমরের কোনো কিছু লাগবে? না, তার কোনো কিছুই লাগবে না, আমি তার জন্য কফি বানিয়ে নিয়ে যেতেছি। এই বলেই মাইমুনা কফি বানিয়ে চলে গেল ওমরের কাছে। ওমরকে কফি দিয়ে দিল। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। ওমরের উপরে চাপ পড়তে লাগলো পরীক্ষা। ওমর ঠিকভাবে পরীক্ষা দিতেছে। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। আজকে পরীক্ষা শেষ হয়েছে 2 দিন। ওমর রাতে বিছানায় শুয়ে আছে এমন সময় মাইমুনা ওমরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ওমর, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি কে হতে পারি? আমার গলার ভয়েস শুনেও চিনতে পারো নাই? হ্যাঁ, আমি অনেক আগেই চিনে গেছি, কারণ আপনি আমার ম্যাডাম, কিন্তু বলি নাই।
বললে হয়তো আপনি বুঝে যাইতেন যে আমি আরও অনেক আগে জেনে ফেলেছি। আমি চেয়েছিলাম আপনি আপনার নিজের মুখ থেকে বলেন। যাক, এখন তাহলে পরিচয়টা দিয়েই দিলেন। মাইমুনা তার মুখ থেকে হিজাবটা খুলে ফেলল। ওমর হা করে তাকিয়ে আছে মাইমুনার দিকে। মাইমুনার ঠোঁটের দিকে নজর যেতে দেখতে পেল ওর ঠোঁটের নিচে একটা কালো তিল। হুট করেই ওমর মাইমুনার ঠোঁটের সাথে তার একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পরেই মাইমুনা আস্তে আস্তে ওমরকে জড়িয়ে ধরল। এইদিকে ওমর মাইমুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আমি কি আপনাকে আদর করতে পারি? এখন তো আমার পরীক্ষা শেষ, এখন তো আদর করতে দিবেন নাকি আরও দেরি হবে আদর করতে? হ্যাঁ, করতে পারেন আমার পিচ্চি বর। এই বলে মাইমুনা ওমরকে আদর করার কথা বলতেই ওমর নেমে পড়ল বিশাল বড় একটা জুতে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওমর বলতে লাগলো, এখন কিন্তু আসল জায়গায় চলে এসেছি। এখন একটু কষ্ট সহ্য করতে হবে ম্যাডাম, পারবেন তো? অবশ্যই পারবো, তুমি করো। ওমর মাইমুনাকে আদর করতে লাগলো। দুইজন দুইজনকে আদর করতে থাকুক। যাই হোক, আমরা তাহলে এবার বিদায়। সিনিয়র ম্যাডামের কাহিনী ওমর তাহলে এখানেই শেষ করে দিল আদর করে। আজকে তাহলে ওমর আর মাইমুনার কাহিনী এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।